আইএমএফ এ একটা এক্সিকিউটিভ বোর্ড বলেও একটা বিষয় আছে। আমরা সেটার মধ্যে যাচ্ছি না, বোর্ড অফ গভর্নর্সটা নিয়েই এখানে আমরা আলোচনাটা করব। সেটা হলো এই বোর্ড অফ গভর্নর্সে প্রত্যেকটা মেম্বার কান্ট্রি থেকে যে দুজন মেম্বার থাকছেন, সেই দুজন মেম্বারদের মধ্যে একজন হচ্ছেন সেই কান্ট্রির ফিনান্স মিনিস্টার এবং দ্বিতীয়জন হচ্ছেন সেই কান্ট্রির হেড অফ সেন্ট্রাল ব্যাংক। তাহলে যে কোনো কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের যিনি হেড এবং সেই কান্ট্রির যিনি ফিনান্স মিনিস্টার, তারা দুজনে মিলে তাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেন এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। ফলে এই দুজনই হচ্ছেন আইএমএফ এর নিজের নিজের কান্ট্রির বোর্ড অফ গভর্নর্স এর মেম্বার। এখন হেড অফ সেন্ট্রাল ব্যাংক এই কথাটা যখনই আসবে, তাহলে ন্যাচারালি আমাদের ইন্ডিয়ার কনটেক্সটে আরবিআই এর কথা আসবে, যেহেতু আরবিআই আমাদের সেন্ট্রাল ব্যাংক। আর আরবিআই এর হেড তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে গভর্নর অফ আরবিআই। তাহলে ইন্ডিয়াকে আইএমএফ এ রিপ্রেজেন্ট করেন ফিনান্স মিনিস্টার, অবশ্যই ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, কোন স্টেটের ফিনান্স মিনিস্টার নন। ইউনিয়ন ফিনান্স মিনিস্টার ছাড়া আর থাকছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। তাহলে এই যে রিজার্ভ ব্যাংকের গভর্নর, তিনি আইএমএফ এর বোর্ড অফ গভর্নর্স এর মেম্বার। মেম্বার হিসাবে তিনি ইন্ডিয়া অ্যাজ এ মেম্বার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেন আইএমএফ এ। ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন দুজন, তাদের মধ্যে একজন হচ্ছেন গভর্নর অফ আরবিআই। এখানে আরেকটা জিনিস জেনে নেওয়ার, সেটা হচ্ছে যখন একটা কান্ট্রির ফিনান্স মিনিস্টাররা বোর্ড অফ গভর্নর্স এর মেম্বার হচ্ছেন, তখন ফিনান্স মিনিস্টারকে বোর্ড অফ গভর্নর্স এ বা আইএমএফ এ ইন্ডিয়ার গভর্নর বলা হবে। ইন্ডিয়ার গভর্নর টু আইএমএফ হচ্ছেন কে? ফিনান্স মিনিস্টার। কিন্তু যিনি আরবিআই এর চিফ হিসাবে, অর্থাৎ আরবিআই এর গভর্নর হিসাবে যিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন, তাকে বলা হয় অ্যাডিশনাল গভর্নর। অ্যাডিশনাল গভর্নর। তাহলে আরবিআই এর গভর্নর যখন তিনি আইএমএফ এ যাচ্ছেন, বোর্ড অফ গভর্নর্স এ যাচ্ছেন, তখন সেখানে তার ডেজিগনেশনটা হচ্ছে অ্যাডিশনাল গভর্নর ফ্রম ইন্ডিয়া। ফলে আইএমএফ এ যে সমস্ত গুরুত্বপূর্ণ ডিসিশনস গুলো নেওয়া হয়, যে ডিসিশনস গুলো আলটিমেটলি পৃথিবীর সমস্ত মেম্বার কান্ট্রিগুলো, আইএমএফ এর মেম্বার কান্ট্রিগুলোকে এফেক্ট করে, তাদের মধ্যে আইএমএফ এর ডিসিশনস গুলো, আইএমএফ এর পলিসি গুলো, সেটা আমাদের কান্ট্রিকে বা আমাদের কান্ট্রির ইকোনমিকেও এফেক্ট করে। সেই অর্থে আরবিআই এর গভর্নর তিনি আইএমএফ এর এই ডিসিশন মেকিং প্রসেসটার মধ্যে ইন্ডিয়ার যে ইন্টারেস্ট, সেই ইন্ডিয়ার ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য ফিনান্স মিনিস্টারের পাশাপাশি সেখানে কাজ করেন। ফলে আমরা বলতে পারি যে আদার কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের হেডদের মতনই আরবিআই এর গভর্নর তিনি আইএমএফ এ পলিসি মেকিং এর কাজে তিনি ইনভলভ থাকছেন এবং সেখানে তিনি ইন্ডিয়ার ইন্টারেস্টকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এখন যেহেতু তিনি আরবিআই এর গভর্নর, তাই তিনি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল হিসাবে আইএমএফ এ যাচ্ছেন না, তিনি কিন্তু রিপ্রেজেন্ট করছেন আরবিআই কে এবং একই সাথে তিনি রিপ্রেজেন্ট করছেন ইন্ডিয়াকে। সেই হিসাবে আমরা আরবিআই এর একটা ইম্পর্টেন্ট ফাংশন হিসাবে কনসিডার করি, সেটা হলো রিপ্রেজেন্টেশন টু আইএমএফ। এইটা ছাড়া আমাদের আরো একটা আরবিআই এর ফাংশন রয়েছে, আমরা সেই আরবিআই এর ফাংশনটাতে যাব। নেক্সট ফাংশনটা হচ্ছে, এটাকে আমরা বলি ডেভেলপমেন্ট ফাংশন বা ডেভেলপমেন্ট রোল।
ডেভেলপমেন্ট ফাংশন বা ডেভেলপমেন্ট রোল বলতে কি বোঝায়? দেখো, আমরা সাধারণভাবে যেটা জানি বা মনে করি সেটা হচ্ছে আরবিআই হলো আমাদের দেশের এন্টায়ার ব্যাংকিং সেক্টরের রেগুলেটিং অথরিটি। কিন্তু আরবিআই শুধুমাত্র কিন্তু ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করে না। আরবিআই ব্যাংকিং সেক্টরের রেগুলেটর ছাড়াও আরো দুটো সেক্টরের রেগুলেটর, ইনফ্যাক্ট তিনটে সেক্টরের রেগুলেটর। তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশে যত এনবিএফসি আছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ আছে, সেই এনবিএফসি কে রেগুলেট করে কিন্তু আরবিআই। তাহলে আরবিআই ব্যাংকিং সেক্টরের রেগুলেটর হওয়ার পাশাপাশি আরবিআই এনবিএফসি রেগুলেটর। এনবিএফসি ছাড়া আরবিআই আরো একটা সেক্টরের রেগুলেটর, সেটা হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, যেগুলো নিয়ে আমাদের দেশের ফিনান্সিয়াল মার্কেট বা ফিনান্সিয়াল সিস্টেম তৈরি, সেই মানি মার্কেট তারও কিন্তু রেগুলেটর হচ্ছে আরবিআই। এছাড়া আমরা আরবিআই কে আরো একটা সেক্টরের রেগুলেটর অবশ্যই বলবো, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তাহলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, মানি মার্কেট, এনবিএফসি এবং অবশ্যই হচ্ছে ব্যাংক, এই চারটে সেক্টর কিন্তু রেগুলেট করে আরবিআই একা। আর এই চারটে সেক্টর যে কোনো একটা ইকোনমির এমন সেক্টর যে একটা ইকোনমির, একটা কান্ট্রির ইকোনমির ডেভেলপমেন্ট, তার প্রগ্রেস, তার স্টেবিলিটি সবকিছুই কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট অন দিস ফোর সেক্টর। একটা দেশের, একটা ইকোনমির ব্যাংকিং সেক্টর যত স্ট্রং হবে তত সেটা সেই কান্ট্রির ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ফেভারেবল হবে। ব্যাংকিং সেক্টরকে কমপ্লিমেন্ট করে এনবিএফসি, ব্যাংকিং সেক্টরের একটা পরিপূরক হিসাবে কাজ করে এনবিএফসি। ফলে নন ব্যাংকিং যত ফিনান্সিয়াল কোম্পানিজ আছে তাদেরও ডেভেলপমেন্টটা জরুরি ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। এছাড়া মানি মার্কেটের ডেভেলপমেন্ট তো অবশ্যই দরকার, কারণ এই মানি মার্কেট যেখানে শর্ট টার্ম ক্যাপিটালের ট্রানজাকশন হয়, সেই শর্ট টার্ম ক্যাপিটালের ট্রানজাকশন হওয়ার মধ্যে দিয়ে, মানি মার্কেট ট্রানজাকশন হওয়ার মধ্যে দিয়ে আমাদের দেশের ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সেক্টর, কোম্পানিজ, এগুলো কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে মানি মার্কেটের একটা বড় ভূমিকা আছে। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেট, সেখানে তো আরবিআই এর একটা সাংঘাতিক রকমের ইম্পর্টেন্ট একটা রোল আছে। তাহলে এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে যত বেশি স্টেবিলাইজ করা যাবে, এফিশিয়েন্ট করা যাবে, মানি মার্কেটকে যত হেলদি করা যাবে, এনবিএফসি এবং ব্যাংকিং সেক্টরের যত এফিসিয়েন্সি, তার কম্পিটিটিভনেস বাড়ানো যাবে, সেক্টরগুলোকে যত আরো বেশি করে ডেভেলপ করা যাবে, সেটা ওভারঅল ইকোনমির জন্য তত কিন্তু সেটা ফেভারেবল হবে। তাই এই চারটে সেক্টরকে রেগুলেট করার মধ্যে দিয়ে আরবিআই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সিভিয়ারলি ইম্পর্টেন্ট রোল প্লে করছে ইন দ্য ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। সুতরাং আরবিআই এর কাজ শুধুমাত্র ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করা নয়, মানি সাপ্লাইকে রেগুলেট করা নয়, ইনফ্লেশনকে কন্ট্রোল করা নয়, বাট এই সমস্ত কিছু কাজ করার মধ্যে দিয়ে ওভারঅল আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টকে হেল্প করা বা ইকোনমিক ডেভেলপমেন্ট বা প্রগ্রেসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সো এই এতগুলো হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাজ সেন্ট্রাল ব্যাংক অফ আওয়ার কান্ট্রি, তার রেসপন্সিবিলিটি বা তার ফাংশন। তো ফাংশনস অফ আরবিআই এখানেই আমাদের কমপ্লিট। আমরা ফাংশন পড়তে গিয়ে বলেছিলাম একটা ফাংশনের কথা আগের দিন, সেটা হলো আরবিআই এর ক্রেডিট কন্ট্রোল পলিসি, বা যে ফাংশনের জন্য আরবিআই কে বলা হয় ক্রেডিট কন্ট্রোলার, সেই ক্রেডিট কন্ট্রোল পলিসি বা যার আরেকটা নাম হচ্ছে মনিটারি পলিসি, এটা আগের দিন বলেছিলাম যে এটা নিয়ে আমাদের ডিটেলে পড়ার আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা।
যেখান থেকে প্রচুর ধরনের প্রশ্ন হয়, আমরা সেই ক্রেডিট কন্ট্রোল পলিসির ডিসকাশনটায় এবার যাব। তো আমাদের প্রথম কাজই হবে যে এই জায়গাটা থেকে শুরু করা, যে সেটা হলো যে ক্রেডিট কন্ট্রোল পলিসি কথাটার মানে কি। ক্রেডিট কন্ট্রোল পলিসি, বা যার আরেকটা নাম হচ্ছে মনিটারি পলিসি। আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এখানে ক্রেডিট কথাটার মানে কি। ক্রেডিট কথাটা অনেক অর্থে ব্যবহার হয়। ক্রেডিট এই ওয়ার্ডটার অনেক রকম মানে আছে। ক্রেডিট মানে অ্যাওয়ার্ড বোঝায়, ক্রেডিট মানে লোন বোঝায়, আবার ক্রেডিট মানে রিসিপ্টও বোঝায়। আমরা এখানে যখন ক্রেডিট কন্ট্রোল পলিসি করছি আরবিআই, তখন এখানে ক্রেডিট কথাটা কোন অর্থে ব্যবহার হবে? ক্রেডিট কথাটা ব্যবহার হবে লোন অর্থে। তাহলে ক্রেডিট কন্ট্রোল মানে কি? ক্রেডিট কন্ট্রোল মানে হচ্ছে লোন কন্ট্রোল করা। কার লোন কন্ট্রোল করা? খুব সিম্পল সেন্সে আমার দেশে যত ধরনের ব্যাংক আছে যারা আরবিআই রেগুলেশনের মধ্যে পড়ে, সেই ব্যাংকগুলো তারা যে বিভিন্ন ধরনের লোন দেয়, সেটা কমার্শিয়াল ব্যাংক হতে পারে, কোঅপারেটিভ ব্যাংক হতে পারে, রিজিওনাল রুরাল ব্যাংক হতে পারে, সেটা স্মল ফিনান্স ব্যাংক হতে পারে। এরকম বিভিন্ন ধরনের যে ব্যাংকগুলো আছে যারা ইকোনমিতে লোন প্রোভাইড করে, তারা যে লোন দিচ্ছে, তারা যে লোন দেয়, সেই লোন দেওয়ার ভলিউমটাকে, লোন দেওয়ার পরিমাণটাকে কন্ট্রোল করাকেই আমরা বলি ক্রেডিট কন্ট্রোল। আমরা এই পুরো ব্যাপারটা বোঝার ক্ষেত্রে যদি কমার্শিয়াল ব্যাংকের কথাটা ধরে নিয়েই পুরো জিনিসটা আলোচনা করি, কারণ কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে যা হবে সেটা বাকি ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই হবে। এখন ক্রেডিট কন্ট্রোল করা মানে কি তাহলে দাঁড়াচ্ছে? ক্রেডিট কন্ট্রোল মানে দাঁড়াচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকগুলো যে ভলিউমে লোন দেয়, সেই লোন ভলিউমকে আইদার প্রয়োজনে বাড়ানো বা লোন ভলিউমটাকে প্রয়োজনে কমানো। এখন প্রশ্ন হচ্ছে যে লোন কেন একটা ব্যাংক যখন দিচ্ছে, তখন সেই ব্যাংকের দেওয়া লোন অ্যামাউন্টটাকে কেন আরবিআই কমাবে, বা কেনই বা সেই লোন অ্যামাউন্টটাকে বাড়াবে? এই বিষয়টা বোঝার জন্য একটা জিনিস আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, যে যত ধরনের ব্যাংক রয়েছে, বা আমি যদি কমার্শিয়াল ব্যাংকের কথাই ধরে নিই, এই প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক কিন্তু এক একটা অটোনোমাস বডি। এই প্রত্যেকটা ব্যাংক কিন্তু এক একটা ফিনান্সিয়াল কোম্পানি। ব্যাংক মানে তারা আলাদা কিছু নয়, ব্যাংক কিন্তু একটা কোম্পানি। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যে অর্থে উইপ্রো কি রিলায়েন্স কি টাটা স্টিল একটা কোম্পানি, সেই একই অর্থে এসবিআই কি এইচডিএফসি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরাও কিন্তু এক একটা কোম্পানি। তাহলে একটা অটোনোমাস ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে তারা কতটা লোন দেবে, তারা বেশি লোন দেবে না কম লোন দেবে, এটা তাদের ডিসাইড করার কথা। তাহলে তারা যে ক্রেডিট দিচ্ছে বা লোন দিচ্ছে, সেটাকে কেন আরবিআই কন্ট্রোল করতে যাবে? কন্ট্রোলটা কেন করবে, এই জায়গাটাই বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ যে ব্যাংক যে লোন দেয়, সেই লোন অ্যামাউন্টের সাথে, লোন ভলিউমটার সাথে একটা কান্ট্রির যে জিনিসটা সরাসরি রিলেটেড, সেটা হলো মানি সাপ্লাই। তার কারণ তোমরা ডেফিনেটলি মানি সাপ্লাই কি তোমরা জানো। এই যে মানি সাপ্লাই, এই মানি সাপ্লাই এর একটা কম্পোনেন্ট হচ্ছে, আমরা জানি, কারেন্সি, বা যেটাকে আমরা আর এক অর্থে বলতে পারি ক্যাশ হেল্ড বাই পাবলিক। দেশের সাধারণ মানুষের হাতে যে তারা ক্যাশ হোল্ড করে, ইন কারেন্সি ক্যাশ হোল্ড করে, সেই ক্যাশ হোল্ডিংটা মানি সাপ্লাই এর একটা কম্পোনেন্ট। আর পাবলিক তাদের হাতে কতটা ক্যাশ হোল্ডিং থাকবে, সেটা কিন্তু অনেক অর্থে নির্ভর করে ব্যাংকিং সেক্টর কি পরিমাণে লোন দিচ্ছে তার উপর।
তার কারণ আমরা যখন ব্যাংকে গিয়ে লোন নিই, ব্যাংক যখন আমাদেরকে লোন দেয়, সেই লোনটা আমাদের হাতে আসছে যখন, তখন সেটাই হয়ে যাচ্ছে ক্যাশ হেল্ড বাই পাবলিক। এখন ব্যাংক যদি বেশি করে লোন দেয়, বেশি ভলিউমে লোন দেয়, তাহলে ক্যাশ হেল্ড বাই পাবলিক এই অ্যামাউন্টটা বাড়বে, এটা বাড়লে মানি সাপ্লাই বাড়বে। আর উল্টো দিকে ব্যাংক যদি কম লোন দেয়, তাহলে ক্যাশ হেল্ড বাই পাবলিক সেটা কমবে এবং তার ফলে ইকোনমিতে মানি সাপ্লাই কমবে। তাহলে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে ব্যাংকের দেওয়া ক্রেডিট বা ব্যাংকের দেওয়া লোন, এটার উপর মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি ডাইরেক্টলি রিলেটেড। যত বেশি লোন তত বেশি মানি সাপ্লাই, যত কম লোন তত কম মানি সাপ্লাই, সিম্পল রিলেশন। এখন এই যে মানি সাপ্লাইয়ের কথা আমরা বলছি, এটা তোমরা প্রত্যেকেই জানো যে মানি সাপ্লাই বেড়ে গেলে কি হয়, ইকোনমিতে ইনফ্লেশন হয়। আবার মানি সাপ্লাই যদি কমে যায়, তাহলে মানি সাপ্লাই কমে গেলে ইকোনমিতে রিসেশনারি সিচুয়েশন তৈরি হবার পসিবিলিটি দেখা যায়। এখন যদি ইকোনমিতে ইনফ্লেশন হয়, যদি ইকোনমিতে ইনফ্লেশন থাকে, তাহলে আমাদের প্রথম কাজ করতে হয় যে মানি সাপ্লাইটাকে কমানোর ব্যবস্থা করতে হয়। এখন মানি সাপ্লাই কমানোর জন্য আরবিআই এর হাতে একটাই রাস্তা আছে। সেই রাস্তাটা হচ্ছে যে ব্যাংক যে ভলিউমে ক্রেডিট দিচ্ছে, ব্যাংকিং সেক্টর থেকে যে ভলিউমে ক্রেডিট ইস্যু হচ্ছে, সেই ক্রেডিট ভলিউমটাকে কমাতে হবে। যদি ইনফ্লেশন হয়, তাহলে ব্যাংকের দেওয়া ক্রেডিট ভলিউম সেটাকে আরবিআই কমানোর চেষ্টা করবে। কারণ লোন কমাতে পারলে, ক্রেডিট ভলিউম কমাতে পারলে মানি সাপ্লাইটা কমে আসবে এবং তার ফলে ইনফ্লেশনকে কন্ট্রোল করা সম্ভব হবে। ঠিক উল্টো দিকে যদি ইকোনমিতে রিসেশন থাকে, ইকোনমিতে যদি একটা ডিপ্রেশন থাকে, সেই রিসেশন বা ডিপ্রেশন থাকা অবস্থা থেকে ইকোনমিকে বের করে নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হয়, ইনফ্যাক্ট আরবিআই কে যে কাজটা করতে হয়, সেটা হলো মানি সাপ্লাইকে বাড়াতে হয়। আর মানি সাপ্লাইকে বাড়ানোর জন্য আরবিআই কে কি করতে হবে, ব্যাংকের দেওয়া ক্রেডিট ভলিউমটাকে বাড়াতে হবে। তাহলে দেখো, ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আরবিআই এর হাতে একটাই রাস্তা, ব্যাংকগুলোর দেওয়া ক্রেডিট ভলিউমটাকে কমাতে হবে। আর রিসেশন থাকলে ব্যাংকের দেওয়া ক্রেডিট ভলিউমটাকে বাড়াতে হবে।